জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় সুধীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানাই। অনুষ্ঠানে আগত মতুয়া গোসাইদের আমার প্রণাম জানাই এবং এই মহতি সম্মেলনে আর অন্যান্য যে সকল সম্মানীয় অতিথিবর্গ রয়েছেন তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সময়টা এমন সময়, খুবই সংক্ষিপ্ত সময়, অথচ মতুয়া কবিতা সম্পর্কে একটু হলেও পড়াশুনো করতে হয়েছে এবং করেছি। তো সেটুকু সবটুকু যদি একটু জানাতে হয় এই কম সময়ে, স্মৃতির উপরে নির্ভর করলে আমার জানাটুকু আপনাদের কাছে অবধি সবটা পৌঁছবে না। আমাকে বলতে বলা হয়েছে আধুনিক কবিতা ও আধুনিকতা ও মতুয়া কবিতা। আধুনিকতা শব্দটি নিজে একটা আপেক্ষিক শব্দ, যে শব্দ সেই সময়ের প্রেক্ষিতে সব সময়ই আধুনিক। অর্থাৎ যে সময়ে যিনি অবস্থান করছেন সেই সময়ে তিনি আধুনিক। তো আধুনিকতা তো এভাবে মাপা যাবে না। আধুনিকতার অন্য সংজ্ঞা আমরা নির্ধারণ করেছি এবং সেই সংজ্ঞায় বা সেই ভাবে বা সেই দর্শনে মতুয়া কবিতা কিভাবে সেখানে স্থান করে নিচ্ছে সেই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করি। মতুয়া সাহিত্য যেটা রয়েছে সেই মতুয়া সাহিত্য শুরুই হয়েছে কবিতার হাত ধরে এবং আমরা জানি প্রথম দিককার যে সাহিত্য রচিত হয়েছে সেই প্রত্যেকটা সাহিত্যই কবিতাতে রচিত হয়েছে এবং সেই কবিতাই মুখে মুখে সর্বত্র প্রচারিত হয়েছে। সে পালা কীর্তন হোক, হরিযাত্রা হোক, সেই সব গানের মধ্যে দিয়ে আমাদের যে কবিরা রয়েছেন, পুষ্পদি বলে গেছেন যে মৌখিক যে ভার্সান, সেই মৌখিকতার মধ্যে দিয়েই কিন্তু সেগুলো প্রচলিত ছিল। পরবর্তী সময়ে এই যে কবিতার ধারা যেটা এগিয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক যুগযন্ত্রণা, যুগ সংকট এবং আমাদের মতুয়া ধর্মের যে ভেতরকার যে যন্ত্রণা, সেটা তো আমরা সবাই জানি। সেই যন্ত্রণা, সেই ঘৃণা, সেই অবদমন, সেই লাঞ্ছনা, সেসব থেকে বেরিয়ে আসার জন্যে মতুয়া সাহিত্যের যে অংশ অর্থাৎ কবিতার অংশ, তার মধ্যে দিয়ে আমরা অসাধারণ সব লাইন, যার মধ্যে দিয়ে নিজেদের প্রতিবাদ, নিজেদের সম্মান রক্ষা, নিজেদেরকে সামনে তুলে আনার যে লাইন আমরা পেয়েছি, সেসব লাইন অনেক 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 কবিতা যেগুলো হয়তো একটু সামনে বললে ভালো হতো। আমি একটু নিয়েছি পয়েন্ট করে, আমি কিছু জায়গাটা একটুখানি আপনাদের জানাই। শুরুর দিককার যে সাহিত্য সেগুলো আপনারা জানেন, সবাই জানেন, যারা মতুয়া সাহিত্য নিয়ে গবেষণা করেন বা পড়াশোনা করেন বা লেখেন সবাই জানেন, আমি আর সেদিকে যাচ্ছি না। ধর, দেশভাগের পরে, দেশভাগের আগে যেসব সাহিত্য রচিত হয়েছে, অর্থাৎ আমি যেটা পেয়েছি 1307 বঙ্গাব্দে এবং 1323-এ, 1351-তে, সেসব সাহিত্য রচিত হয়েছিল একেবারেই যেটা আমরা দেখি যে জীবনী সাহিত্য এবং মতুয়া ধর্মকে সামনে আনার জন্যে, এবং তার মধ্যে দিয়ে যে গীত অর্থাৎ গেয়ে গেয়ে যে সাহিত্য প্রচলিত হয়েছে। তারপরে আমরা যেদিকে যাই সেটা দেখতে পাই যে অনেক কবি যারা তাদের কবিতার মধ্যে দিয়ে মতুয়া ধর্ম আন্দোলন এবং ধর্ম প্রবক্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দেশভাগ এবং জন্মভূমি হারানোর যে যন্ত্রণাই তারা সহ্য করেছে তা নয়। এই সময় দেখা যায় যে এরকম অনেক সৃষ্টির যে অস্তিত্বহীনতা, সেই যন্ত্রণাও তাদেরকে সহ্য করতে হয়েছে। তবে এত যে সংকট, সেই সংকট কিন্তু সৃষ্টিকে স্তব্ধ করতে হয়তো পারে সাময়িক কালের জন্য, কিন্তু একেবারে রুদ্ধ করে দেওয়া তার গতিকে, এটা তো সম্ভব নয়, কখনোই সেটা হয়নি। তো মতুয়া যে কবিতা সাহিত্য সেটাও কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে যায়নি এবং তার ধারা নিয়ে সে প্রবহমান ছিল, এখনো আছে। শুরুর দিকের যে মতুয়া কবিতার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য পেরিয়ে অর্থাৎ মতুয়া ধর্ম আর জীবনী সাহিত্য এবং যারা ধর্ম প্রচার করছেন তাদের সম্পর্কে যে বলা বা লেখা, সেসব থেকে আধুনিকতার দিকে আস্তে আস্তে মতুয়া কবিতা এগিয়েছে এবং সেই আধুনিকতার দিকে এগোতে গিয়ে সে ধর্মকে ছেড়ে সে এগিয়ে গেছে যুব সংকটের দিকে, রাজনীতির দিকে, অর্থনীতির দিকে এবং আত্মসংকট, আত্মযন্ত্রণার দিকে, যে ছবি তারা সেই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন।
এবং শুধু এই ছবিই নয়, সেখানে তারা নিজেদের যে জায়গা অর্থাৎ আত্মমর্যাদা প্রতিষ্ঠার যে দাবি, সেসবও কিন্তু তারা এই কবিতার লাইনের মধ্যে দিয়ে সামনে এনেছেন। অন্যায়ের বিরুদ্ধে, লাঞ্ছনার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এবং ঘৃণার বিরুদ্ধে যে ধিক্কার এই মতুয়া কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে কবিতাকে আধুনিকতার দিকে নিয়ে এসেছে। অর্থাৎ এই যে যন্ত্রণা, আত্মযন্ত্রণা যেমন প্রকাশিত হয়েছে, সেই যন্ত্রণার সাথে সাথে তার থেকে যে মুক্ত হওয়ার যে রাস্তা, সেটাও কিন্তু মতুয়া কবিতা তার লাইনের মধ্যে দিয়ে খুঁজে ফিরেছে। তো সঙ্গীত এবং জীবনী কাব্যের বাইরে বেরিয়ে মতুয়া কবিতা কবে যে আধুনিক হলো, ঠিক ঠিক হিসাব হয়তো আমরা দিতে পারবো না। তবে 1920 খ্রিস্টাব্দে রায়চরণ বিশ্বাস যে জাতীয় জাগরণ নামে গ্রন্থ প্রকাশ করলেন, সেখানে আমরা তা দেখি তার ভূমিকায় তিনি গুরুচাঁদ হরিচাঁদের প্রসঙ্গ এনেছেন। এবং এই কাব্যের মূল যে সুর, সেটা কিন্তু ছিল অবশ্যই মতুয়া আন্দোলনের যে বাণী, সেটা যার মধ্যে দিয়ে শিক্ষা আন্দোলন, রাজনীতি, অর্থনীতি এবং তার আন্দোলন যেগুলো সেই সময় হচ্ছিল, সেটা সেখান দিয়ে প্রকাশিত হয়েছে। কাব্যের জাগরণ কবিতার মধ্যে দিয়ে যে শিক্ষার প্রসারের প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছিল সেই সময়, সেটা অসাধারণ একটা লাইন আমি তুলি, যে বিদ্যা বিদ্যা বলি তুলে দাও সারা, সমাজের কথা বিদ্যা আলোচনা। এছাড়া 1940 সালে অনন্ত বিজয় নামে যে পত্রিকা প্রকাশিত হয়, তার প্রতিপাদ্য বিষয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ও মতুয়া ভাবাদর্শ। এছাড়া ব্যারিস্টার সুরেশচন্দ্র বিশ্বাস তার নানা কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে হরিগুরুচাঁদকে মনে রেখে কবিতা লিখেছেন। এই সময় থেকে অর্থাৎ কবিতা এবং জীবনী কাব্য, ধর্ম আন্দোলন, এই থেকে কবিতা যখন আস্তে আস্তে বেরিয়ে আসছে, অর্থাৎ কবিতা নতুন করে লিখছেন, নতুন করে সেই কবিতার মধ্যে দিয়ে নিজের যে জায়গাটা, সেটা খুঁজে ফিরছেন মতুয়ারা, সেই জায়গাতে আস্তে আস্তে আমরা ঢুকি। সেখান থেকে আমরা দেখি যে দেশভাগ এবং ছিন্নমূল হয়ে যাওয়ার ফলে যেটা হলো, অর্থাৎ তাদের যে সৃষ্টি, সেটাতে বাধাপ্রাপ্ত হলো। সেই সময় যে উত্তাল সময়, সেই সময়ে তারা ঠিক কবিতা লিখবে না নিজের অস্তিত্বকে রক্ষা করবে, না নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুরক্ষা দেবে, সেই সময়ের যে ব্যস্ততা, সেই সময়ের যে কষ্ট, সেই সময়ের যে পীড়ন, সেটা সামলে নিয়ে তারা যখন সামনের দিকে এগোতে চাইছে, যতই পীড়ন থাকুক, পীড়নের মধ্যে দিয়েও সৃষ্টিশীলতা থাকে। তো সেই সেই সৃষ্টিশীলতা মানুষের মধ্যে সবসময় বিরাজমান থাকে। তখনও কবিতা লেখা হয়েছে, এবং বিশেষ করে 70-80 দশকে আমরা দেখি যে মতুয়ার যে দর্শন, মতুয়ার যে ভাবনা, সেটা নিয়ে কবিরা অন্যরকম ভাবে ভাবতে শুরু করলেন। অর্থাৎ যখন পরিস্থিতিটাকে একটু সামলে নিয়ে তারা থিতু হতে চাইছেন, তখন থেকে আবার নতুন করে সাহিত্যের যে ধারা, কবিতার মধ্যে দিয়ে তাদের প্রতি যে ঘৃণা, বিদ্বেষ, অত্যাচার, অপমান, সেসবের প্রতি তারা রুখে দাঁড়াতে চেষ্টা করছেন। এবং সেই সব কবিতার মধ্যে দিয়ে তারা নিজেদের আত্মপ্রতিষ্ঠার যে দাবি, সেটাও তারা কঠোরভাবে জানাতে শুরু করছেন। এই কবিদের হাত ধরেই আমরা দেখি যে সামাজিক প্রেক্ষাপটে কবিরা কতটা ভূমিকা নিতে পারেন এবং নিজেদের অস্তিত্ব, নিজেদের সম্মান রক্ষা করার জন্য কতটা অগ্রণী ভূমিকা নিতে পারে কবিতা, সেটা কিন্তু কবিদের হাত ধরে আমরা দেখতে পাই। সাম্প্রতিককালে যারা মতুয়া আন্দোলন এবং মতুয়া ভাবনা নিয়ে কবিতা লিখেছেন বা লিখছেন, তাদের মধ্যে অনেক কবি রয়েছেন। আমি কয়েকজনের নাম উল্লেখ করি, যদিও আমার এই উল্লেখের পেছনে আমার যেটুকু জানা সেটাই নির্ভর করে। আমি হয়তো আরো অনেক পড়াশুনো করতে হতো মতুয়া কবিদের নিয়ে, তবুও আমার চোখে যেগুলো পড়েছে এবং আমার যেগুলো ভালো লেগেছে, সেই কবিদের নাম আমি কিছু উল্লেখ করি। এই কবিদের নাম উল্লেখ করতে গেলে প্রথমেই যার নাম মনে আসে, তিনি ত্রিপুরা শিক্ষামন্ত্রী কবি অনিল সরকার, সেই সঙ্গে ডক্টর অধ্যাপক অচিন্ত বিশ্বাস, কবির কৃষ্ণ ঠাকুর, শ্যামল প্রামাণিক, কল্যাণী ঠাকুর, প্রবীর রায়চৌধুরী, অধ্যাপক সমরচন্দ্র রায়, লালমোহন বিশ্বাস, সন্তোষ কুমার বারুই, সুধাংশু বিশ্বাস, পবিত্র বিশ্বাস, মনতোষ বৈরাগী, মঞ্জুবালা, রবীন্দ্রনাথ অধিকারী, শশাঙ্ক বর, অমিতাভ মল্লিক, মনোরঞ্জন সরকার
হরিদাস ঠাকুর, সঞ্জিত সেন, নির্মলেন্দু শাখারু, জীবন কুমার সরকার, সহদেব মণ্ডল, নীতিশ বিশ্বাস, আশিস হীরা, যুথিকা পাণ্ডে প্রমুখের নাম উল্লেখযোগ্য। আমরা মতুয়া কবিতা যদি বলি, মতুয়া এবং আমাদের সভাপতি যিনি বলেছেন যে দলিত কবিতা, দলিত সাহিত্য আলাদা, নিশ্চয়ই এ নিয়ে অনেক আলোচনা গবেষণা হবে। তো আমার মনে হয় যে দলিত, মতুয়ারা যে দলিত নয় এমন কথা বোধহয় আমরা বলতে পারি না, আমরাও দলিতই। তো দলিত কবিতার কিছু কিছু লাইন আছে যেগুলো অসাধারণ শক্তি, তার মধ্যে যে শক্তি দিয়ে আমরা নিজেদেরকেও জয় করতে পারি। এমন এমন কবিতার লাইন, সেই লাইনগুলো আমাদেরকে উত্তেজিত করে, আমাদেরকে ভাবায়, আমাদেরকে সৃষ্টিশীলতা দান করে। যে কবিতা ছোট, দুটো লাইন, তিনটে লাইন, সেই লাইনের মধ্যে যে কি বিস্ফোরক রয়েছে এবং সেগুলো পরবর্তী সময়ে যে কবি তাদেরকে যেভাবে প্রভাবিত করে, সেগুলো অসাধারণ। এবং আমাদের সমাজে ব্রাহ্মণদের গোলামি করতে করতে যে মানুষ, অর্থাৎ প্রায় 90% মানুষ যারা তাদের জীবন কাটিয়ে ফেলেছে এবং কাটিয়ে ফেলছেন, এদের কথা সাহিত্যে করুণার সঙ্গে না বলে প্রতিরোধ এবং প্রতিবাদের সঙ্গে যে সাহিত্য কথা বলছে, সেটাকে সাধারণত আমরা দলিত সাহিত্য বলে থাকি। তো মতুয়া সাহিত্য তার থেকে আলাদা নয়, এবং মতুয়া সাহিত্যের মধ্যে আমরা মতুয়া কবিতার কথাই আসি, কবিতার দিকেই যাই। বাংলা কবিতার জগতে মতুয়া বা দলিতদের হাতে সৃজিত কবিতাগুলোর একটি নতুন পরিসর আছে, যে পরিসরের মধ্যে দিয়ে কবিতাগুলির যে অন্তঃস্বর প্রকাশিত হয়, সেগুলো একেবারে আধিপত্যবাদী বর্গের খাঁচা ভাঙতে চাওয়ার ভাবনা। এবং এই কবিতার বৈশিষ্ট্যই হলো নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিবাদী এই সাহিত্যের একেবারে মূল সম্পদ। এবং শৃঙ্খল মোচনের জন্য এই কবিতা নিবেদিত ঐশ্বর্য। এই কবিতা সরাসরি কথা বলে এবং বিষয় বক্তব্য উপস্থাপনে এই কবিতা একটু দুর্বল নয়। এর এই যে সোজা সাপটা কথা বলাই এর বৈশিষ্ট্য। এবং এই কবিতা সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলে, মেরুদণ্ড সোজা করে কথা বলে। এবং আমি একটা লাইন বলি, দ্রোণ কেটেছে আঙুল, রাম কেটেছে মাথা, নিষাদ অস্ত্র ধরবি না, গোপাল বিশ্বাসের ফুলন কবিতা থেকে। আরো কিছু লাইন আমি একটুখানি পাঠ করছি। তোমরাও মনে রেখো, আমাদেরও দুটি হাত আছে, একদিন সেই হাত বজ্র মুষ্টি হবে। মনে রেখো, সকলেরই শেষ আছে, অদল বদল পালা নিশ্চয়ই হবে একদিন। সুধীর রঞ্জন হালদারের কবিতার লাইন, আমরা একদিন কেড়ে নেব রাজদণ্ড, একদিন আমরাই শাসক হব, তখন সমস্ত তল্লাটে পাঠাবো ফরমান, বিপ্লবী পুনর্গঠনের নথিপত্র। অনিল সরকারের লাইন, গুরুচাঁদ ঠাকুর আপনি না হলে আমরা তো কলম নিয়ে কিভাবে যুদ্ধে নামতে হয় জানতামই না। অচিন্ত বিশ্বাসের লাইন, দিয়ে গেছে কলম কালি ভরা দোয়ার, এসো দলিতের দল চালাই হাল, শক্ত মুঠিতে ধরি কলম, মুখে মতুয়ার মহানাম, হরিবোল হরিবোল। গোপাল বিশ্বাসের কবিতা, ঘাড় বেঁকে যাওয়া একদল মানুষ সেই প্রথম আকাশের দিকে তাকাবার আনন্দে উড়িয়ে দিয়েছিল বিজয় ধ্বজা, যা এখন আমার হাতে কলম হয়ে ওড়ে। কপিল বাবুর লাইন, চাই না লাঙল আর জমি, আগে চাই রাজা, তোমার হুঙ্কার হবে ভোট যার রাজা তার। কল্যাণ ঠাকুরের লাইন, আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আমার আর কিছু লাইন ছিল যেগুলো একটু বলতে ইচ্ছা ছিল। ঠিক আছে, চিরাচরিত সাহিত্য বোধে আর দুটো লাইন বলি। দলবদ্ধ হলে বল আসে অনায়াসে, কর্মই শ্রেষ্ঠ যোগ, মানুষই উপাস্য, এসো মানুষের গান গাই। অর্থাৎ মতুয়া কবিতা আস্তে আস্তে সেই ঘৃণা, অবহেলা, লাঞ্ছনা, পীড়ন সমস্ত কিছু ছেড়ে আস্তে আস্তে সাম্যবাদের দিকে যাচ্ছে, অর্থাৎ মানুষের কথা বলছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা দেখি যে মতুয়া ধর্মের যে উদারতা, মতুয়া ধর্মের যে সর্বজনীনতা, সেই জায়গায় মতুয়া কবিতা তাকে নিয়ে যাচ্ছে।
গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে কবিতাগুলোর মধ্যে দিয়ে। চিরাচরিত সাহিত্যবোধে এই কবিতার বাস্তবতাকে ধরা সম্ভব নয় একেবারেই। তার জন্য চাই উন্নত বোধ, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী মনন ও বুদ্ধির প্রখরতা, সেই সঙ্গে ধর্মীয় গোড়ামিকে অস্বীকার করার মতো সাহস আর বিবেকবোধ, যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই না। এই যে ঘৃণ্য, নিম্নমুখী, গোপন বিদ্বেষ, যা যুগে যুগে প্রতি মুহূর্তে আগে পিছে আশেপাশে বিষ বাষ্প ছড়াতে থাকে আমাদের, তার থেকে সমাজ ও সাহিত্যকে মুক্ত করতে পারে একমাত্র মতুয়া দর্শন, মতুয়া কবিতা। আর অনেক কবিতা লেখা বাকি। এগিয়ে আসতে হবে আন্তরিকভাবে, নিজেদের জানার ও ভাবনার পরিধিকে বাড়াতে হবে, অনেক অনেক কবিতা লিখতে হবে, তবেই তার মধ্যে থেকে বেরিয়ে আসবে কালজয়ী কোনো কবিতা, যা চির আধুনিকতায় উজ্জ্বল হয়ে থাকবে। নমস্কার।